সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একাত্তরের আজকের লাইভে। আবার একাত্তর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে সেই 1971 থেকে আবার একাত্তরের যে ধারাবাহিকতা, সেই জায়গাটা নিয়ে কথা বলি আমরা, এবং যেই অপশক্তির হাতে বাংলাদেশ জিম্মি, সেই জিম্মি দশা নিয়ে কথা বলি। সাম্প্রতিক অনেকগুলো ঘটনা ঘটে গেছে, আপনাদেরও নিশ্চয়ই চোখে পড়েছে। তার মধ্যে জুলাই, সেই কলঙ্কিত জুলাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়ানো যে জুলাই, যে জুলাই বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়ানো, সেই কলঙ্কিত জুলাই আবার ফিরে এসেছে। এবং সেই জুলাইকে কেন্দ্র করে জুলাইয়ের যারা সন্ত্রাসী ছিল, মব গোষ্ঠী ছিল, যারা সেই পাকিস্তানপন্থী একাত্তরের পরাজিত শক্তি, যারা যারা জুলাইয়ের অন্যতম স্টেক হোল্ডার, তাদের ভীষণ একরকম উচ্ছ্বাস দেখছি। পাশাপাশি স্বাধীনতার পক্ষের মানুষের তীব্র প্রতিবাদ, তাদের তীব্র ক্ষোভ, তাদের তীব্র ঘেন্না দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা জায়গায় এই জুলাইকে কেন্দ্র করে। এবং সেই বিষয় নিয়ে ঘটছে নানান ধরনের ঘটনা। তো জুলাই কেন আসলে আমাদের আমরা স্বাধীনতা বিরোধী বলছি, এবং জুলাইয়ের কোন কর্মকাণ্ডগুলো আসলে স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড, সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং নেত্রীর ফিরবার প্রসঙ্গ কিংবা তুরাগ নদী বিষয়, সব জায়গাগুলোতে আমরা আজকে একটু আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছেন আজকে। রয়েছেন ফাহমি গোলন্দাজ বাবেল, সাবেক সংসদ সদস্য। প্রিয় বাবেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভে। ধন্যবাদ সাদাত রাসেল ভাই, ধন্যবাদ মোমেন মেহেদী ভাই, আপনাদের দুজনকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আহ, আমরা আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন মমিন মেহেদী, চেয়ারম্যান নতুন ধারা বাংলাদেশ, এনডিবি। মমিন মেহেদীকে আমন্ত্রণ জানানোর আজকে বিশেষ একটা কারণও রয়েছে। সেটা হচ্ছে কি, গতকাল আপনারা দেখেছেন যে সেই কলঙ্কিত যে জুলাই, যে ষড়যন্ত্রের জুলাই, সেই জুলাইয়ের বিরুদ্ধে যারা বাংলাদেশে বসে মানে খুব সোচ্চার ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে অন্যতম মমিন মেহেদী একজন, এবং তার সহযোদ্ধা শান্তা ফারজানা রয়েছেন। এই দুজন ঘৃণা স্তম্ভ বানিয়েছিলেন, জুলাই ঘৃণা স্তম্ভ। সেখানে জুতা নিক্ষেপ করা হয়েছে, ঘৃণা প্রদর্শন করা হয়েছে জুলাইয়ের প্রতি। মমিন মেহেদী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইফে। জি, আপনার মাইক্রোফোনটা বোধহয় মিউট করা রয়েছে। মেহেদী। আপনাকেও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমাদের আজকের আয়োজনে আরেকজন আলোচক, নতুন প্রজন্মের প্রিয় মুখ বাবেল ভাইকেও কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনার যারা অডিয়েন্স রয়েছে সবাইকে ভালোবাসা, শ্রদ্ধা। ধন্যবাদ মমিন মেহেদী, আমাদেরকে সময় দেবার জন্য। আমি একেবারে শুরুতে বাবেল ভাই, আপনার কাছ থেকে শুধু একটা বিষয় জানতে চাই। এই যে জুলাই, জুলাইকে আমরা বাংলাদেশের বিরোধী একটা ষড়যন্ত্রের, এবং সেটা অজস্র প্রমাণ দিয়ে মানে বলা যায়, কেন এটাকে আমরা স্বাধীনতা বিরোধী বলছি, কেন এটাকে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ বলছি রাজাকারদের, কেন জুলাইকে আমরা বলছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তান পুনঃপ্রতিষ্ঠার একটা ষড়যন্ত্র ছিল। এটা এটা অনেকগুলো জায়গা থেকে আসলে প্রমাণ করা যায়, তাদের কার্যক্রম থেকেই। আপনার দিক থেকে আপনি কিভাবে জুলাইকে ব্যাখ্যা করবেন? রাসেল ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত। এই জুলাইটা হচ্ছে মূলত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তানপন্থী তাদেরই কার্যক্রমের অংশ। এটা জুলাই 5ই আগস্টের পর থেকে এই তাদের যে কর্মকাণ্ড, এবং 5ই আগস্টের আগেও তারা যে ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে ত্বরান্বিত করেছে, সেই সব থেকে আমরা নিশ্চিত যে এরা স্বাধীনতা বিরোধী শক্তি। এবং 50 বছর এই স্বাধীনতা যুদ্ধের ওই সময় এদের যারা সিনিয়র যারা ছিল, এদেরই বংশধর এখন যারা আছে, এরাই বর্তমানে এই জুলাইয়ের ষড়যন্ত্রে তারা রাস্তায় নেমেছিল, মানে অনেকাংশই। কিন্তু আবার এদের মধ্যে অনেকাংশই আছে যে ওদের হিপোক্রেসি, ওদের মিথ্যাচার, তাদের ষড়যন্ত্রের তারা শিকার হয়েছে। তারা বর্তমানে এখন সেই নতুন প্রজন্ম, বেশিরভাগ অংশ যাদেরকে আমরা বলি যে নিউ জেনারেশন, তারা উপলব্ধি করতে পেরেছে যে এটা টোটালটাই একটা মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল, এটা স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র ছিল। আপনি দেখেছেন যে এইবার যখন জুলাইয়ের 1 তারিখ হলো, তখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জুলাইয়ের ব্যাপারে যে অনেকগুলো কোটেশন, মানে কথা এসছে যে জুলাই এদেশে জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থানের মাস, জুলাই এদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার মাস, জুলাই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ধ্বংসের মাস, জুলাই মানুষের মধ্যে মানুষের বিভেদ হানাহানি তৈরি করার মাস, জুলাই মব সন্ত্রাস সংস্কৃতি নষ্ট করার গড়ার একটি মাস, জুলাই পুলিশ হত্যার মাস,
জুলাই অবৈধ ক্ষমতা দখলের মাস, জুলাই ইতিহাসের কলঙ্কি একটি পলাশির প্রান্তের মতো এটি আরেকটি অংশ। এই হচ্ছে জুলাই, এটি সারা জীবন আমাদের এই দেশের জন্য এই জুলাই একটি কলঙ্কিত অধ্যায়, কলঙ্কিত ইতিহাস হিসেবে আমাদের সকল মানুষের জায়গায় জায়গা করে নিয়েছে। সেটি আমরা প্রতিনিয়ত উপলব্ধি করেছি তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। একেবারেই তাই। আমরা প্রত্যেকেই আসলে এটার চাক্ষুষ সাক্ষী। তাদের যে কর্মকাণ্ডগুলো, ৭১ উপরে তাদের যে হিংস্রতা, ওসমান হাদি থেকে শুরু করে হাসনাত বা বিভিন্ন জনের, ব্যারিস্টার শাহরিয়ার কিংবা আরেকজন রয়েছেন ফুয়াদ, তাদের প্রত্যেকটা বক্তব্য যদি আপনি দেখেন, প্রত্যেকটা বক্তব্য সরাসরি তারা অস্বীকার করে ৭১কে। তারা সরাসরি বলে যে ৭১-এর বিরুদ্ধে দাঁড়িয়েই তো আসলে ২৪ হয়েছে। এটা ওসমান হাদি সবচেয়ে কুৎসিততম বাক্য বলে, যিনি বাংলাদেশে রাজাকারপন্থীদের কাছে হিরো হয়ে গেছে, সেই ওসমান হাদি নিজের মুখের বয়ান যে ৭১-এর বিরুদ্ধেই তো ২৪ হয়েছে। আমরা আসছি বাবুল ভাই আবার আপনার কাছে। মোমিন মেহেদী, খুবই দুঃখজনক একটা বিষয়, আপনার সহযোদ্ধার নামে আজ একটা মামলা হয়েছে। আমরা রিসেন্ট জানতে পারলাম। আমি একটু স্ক্রিনে মামলার ইয়েটা দেখাচ্ছি, এজাহারটা আমাদের দর্শকদের সুবিধার্থে। আহ, এই মামলাটা করা হয়েছে কারণ আপনারা জুলাইয়ের প্রতি আপনাদের যে ক্ষোভের জায়গা, জুলাই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিতরে, কারণ আমি দীর্ঘদিন যাবত আপনাকে চিনি, সেটা বলা যায় ২০ বছর যাবত আপনাকে আমি ব্যক্তিগত জায়গা থেকে চিনি। আপনি এবং আপনার সহযোদ্ধা শান্তা ফারজানা দুজনেই মুক্তিযুদ্ধের পক্ষে অনর একটা ভূমিকা গত ২০ বছরই আমি দেখছি, নট যে এটা ৫ তারিখ বা এই সাম্প্রতিক কোনো ঘটনা। তো সেই জায়গা থেকে মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আপনি যখন জুলাইকে প্রশ্ন করেছেন, জুলাইয়ের বিরুদ্ধে আপনার ক্ষোভের জায়গা জানিয়েছেন, তখন আপনাদের বিরুদ্ধে এই যে মামলা হওয়া, কিংবা মেহের আফরোজ শাওন যিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, জুলাই সিডিআই নামে একটা বাক্য তিনি লিখবার কারণে তার নামেও মামলা হয়েছে, এবং তাকে ঘিরে পাকিস্তানপন্থী হায়নাদের একটা ভয়ঙ্কর রকমের, কি বলা যায়, নারী বিদ্বেষী যে আক্রমণগুলো, তার সর্বোচ্চ প্রয়োগ আমরা অনেক দেখতে পাচ্ছি। তো এই জায়গাটা অবশ্য আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কি মনে করেন, তাহলে আমাদের বাক স্বাধীনতার জায়গাটা আসলে কোথায়? দেখেন, আমি আপনার দর্শকদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা আপনার প্রতি। শাহাদাত রাসেল ভাই, একদিন দুদিন তো নয়, প্রায় ২০ বছর ধরে দেখছেন যে আমরা কিন্তু সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে, বঙ্গবন্ধুকে ভালোবেসে, স্বাধীনতা স্বাধিকারকে ধারণ করে এগিয়ে চলছি। সেই একদম। ধারাবাহিকতায় আজকে আপনার সাথে কথা বলার সুযোগটা পেয়েছি। বাবেল ভাইকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার সাথে নতুন করে পরিচিত হলাম, নতুন করে কথা বলবার সুযোগ হয়েছে। আপনার যারা অডিয়েন্স আছে তাদের প্রতি বিনয়ের সাথে বলবো, বাংলাদেশ কিন্তু একটা ক্রান্তিকালে এসে দাঁড়িয়েছে, যে ক্রান্তিকালের মূল লক্ষ্য বঙ্গবন্ধুকে মুছে ফেলা, স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলা। তাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে এই দুটি হচ্ছে তাদের মূল লক্ষ্য। এই দুটি মুছে ফেললেই তো আমাদের বাংলাদেশটাকে তারা পূর্ব পাকিস্তান ঘোষণা করতে পারবে। বাংলাদেশটাকে তারা তাদের মতো করে নতুন নাম দিয়ে, নতুন পতাকা দিয়ে, নতুন জাতীয় সঙ্গীত দিয়ে চালাতে পারবে। এই লক্ষ্য থেকে তারা কাজ করছে। আর এই লক্ষ্য থেকেই জুলাইয়ের জন্ম। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে বঙ্গবন্ধু কন্যা যখন প্রথম শপথ নেন, হুম, ঠিক সেই দিনই এই জামাত ইসলাম, ছাত্র শিবির হুম, এবং এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বাংলাদেশের বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল হরতাল ডেকে। আপনাদের হয়তো খেয়াল হুম, আছে হুম, কিনা? এই যে হরতাল, এই হরতালের সংস্কৃতি থেকে যখন বঙ্গবন্ধু কন্যা বেরিয়ে আসলেন, বললেন যে না, আমরা আগামীতে আর কোনো হরতাল কর্মসূচির সুযোগ কাউকে দেব না, না আমরা করব, হুম, না কাউকে করতে দেব। তখন হুম, তারা ভিন্ন পথে হাঁটলেন, একের পর এক তার ভিন্ন ট্র্যাকে হাঁটতে 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 অনেকগুলো অপশনের পর আমরা দেখলাম হুম, হুম, সর্বশেষ ২৪-এর ৫ই আগস্ট তারা বেছে নিয়েছিল আমাদের বঙ্গবন্ধু স্বাধীনতার সার্বভৌমত্বকে মুছে দেওয়ার ষড়যন্ত্রের নীল নকশা হিসেবে। আর সেটা তারা নাম দিয়েছে ৩৬ জুলাই। দেখেন কত অথর্ব, কত মূর্খ, কত গর্ধব। একটা মাস হয় ৩০ দিনে বা ৩১ দিনে বা ২৮ দিনে বা ২৯ দিনে, সেটাকে তারা ৩৬-এ নিয়ে যেতে চায়। কতটা অথর্ব হলে, কতটা মূর্খ হলে, মানে কওমি থেকে যদি কেউ ব্যারিস্টারি পাস করে, কওমি হুম, মাদ্রাসা থেকে যদি কেউ ব্যারিস্টারি পাস করে বা সেই ব্যারিস্টারের অনুসারী যদি হয়, তাদের পক্ষে সম্ভব আইনের অপলাপ তৈরি করা এবং অঙ্কের অপলাপ মানুষের সামনে উপস্থাপন করা। এবং হুম, তাদেরই একটা প্রক্রিয়ার মধ্যে এই জুলাইকে তারা বাস্তবায়নের প্রক্রিয়া হিসেবে আমাদের সামনে নিয়ে এসছে। বাবেল ভাই যথার্থই অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। আমি শুধু একটা বিষয় বলতে চাই, জুলাই যুদ্ধাপরাধীদেরকে পুনর্বাসিত করবার জন্য হয়েছিল।
আর কিচ্ছু না। হুম হুম জুলাই হয়েছিলই যুদ্ধাপরাধীদেরকে পুনর্বাসিত করতে হলে করার জন্য। যদি যুদ্ধাপরাধীদেরকে পুনর্বাসিত করে তাহলে বঙ্গবন্ধু মাইনাস, তাহলে বঙ্গবন্ধু কন্যা মাইনাস, সংবিধান মাইনাস, জাতীয় পতাকা মাইনাস, জাতীয় সঙ্গীত মাইনাস, আপনি আমি আমাদের রুটি রুজি জীবন জীবিকা সবকিছু মাইনাস। থাকবে শুধু তারা যারা মিথ্যের উপরে দাঁড়াতে পারে, যারা ধর্মকে ব্যবহার করতে পারে, যারা 501 গিয়ে অন্যায় করে অপকর্ম করে তারপর আবার সেটাকে জায়েজ করে বিজয় হিসেবে চিহ্নিত করবার দুঃসাহস দেখাতে পারে, ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে, সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে, রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে। তাদের একটা সংঘবদ্ধ চক্র হচ্ছে এই জুলাই। সেই জুলাইয়ের বিরুদ্ধে আমি ঘৃণা জানাবো না? যে জুলাই আমার দেশকে অস্বীকার করে, যে জুলাই আমার স্বাধীনতাকে অস্বীকার করে, এই জুলাইটা মেহেদী, আমি আমি যতটা জানি মেহেদী, যে এই গতকাল যে কর্মসূচিটা আপনারা পালন করছেন, সেই কর্মসূচিটা ছিল একটা দলীয় কর্মসূচি। জুলাইয়ের প্রথম দিন। হুম, হ্যাঁ, ওটা সরি, জুলাই প্রথম দিন যে কর্মসূচিটা ছিল সেটা ছিল আপনার দলীয় কর্মসূচি, কিন্তু মামলায় উল্লেখ করা হয়েছে এটা ব্যক্তিগত একজনের একটা ক্ষোভের জায়গা ছিল। না, এটা একজনের না, সারা বাংলাদেশের মানুষ এই ব্যাপারে ক্ষোভ ছাড়ছে। সারা বাংলাদেশের মানুষ, কেউ হয়তো প্ল্যাটফর্মটাই খুঁজে পাচ্ছে না। কারণ বাংলাদেশে তো আমি কিন্তু একটা বিষয় প্রায় বলি, আমি কিন্তু একটা গাণিতিক হারে একটা বিষয় আপনাদের সামনে আপনাদের মাধ্যমে আমরা উপস্থাপন করি প্রায়, সেটা হচ্ছে 6 কোটি মানুষ ভোট দিতে যায়নি, 2,28 লাখ মানুষ না ভোট দিয়েছে। প্রায় 9 কোটি মানুষ এখন দিগ্ভ্রান্ত, দিশেহারা যে তারা কোন দিকে যাবে। তাদের না সত্যিকার অর্থে কথা বলবার কোনো প্ল্যাটফর্ম আছে, দাঁড়াবার কোনো অবস্থান আছে, তাহলে তারা কোন দিকে যাবে? যেহেতু তারা কোনো নেতৃত্ব পাচ্ছে না, আজকে বঙ্গবন্ধু কন্যা নাই, আজকে মোমিন মেহেদীর ওরকম বয়স নাই, ওরকম প্রক্রিয়া নাই যে মোমিন মেহেদী দাঁড়িয়ে গেলে ওই 9 কোটি মানুষ আমার পেছনে এসে দাঁড়াবে, সে অপশনটা নাই। সাবেক এমপি, সাবেক মন্ত্রী যারা, তারা মুক্তিযুদ্ধের পক্ষের যারা, তারা দাঁড়াবে, একজন ফ্রিডম ফাইটার এসে দাঁড়াবে, এমন কোনো অপশন বাংলাদেশে রাখা হয়নি। ইউনূস সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত এমন কোন ব্যক্তিকে দাঁড়াবার মতো কোনো অপশন তারা রাখেনি। একজন ফ্রিডম ফাইটারকে তারা জুতার মালা পরিয়েছে, তাহলে কোন ফ্রিডম ফাইটারের বুকে সাহস আছে যে তিনি বুক চেতিয়ে এসে দাঁড়িয়ে বলবেন যে আমি ফ্রিডম ফাইটার, আমার সাথে তোমরা আসো? যেহেতু তারা পারছে না, সেহেতু নতুন ধারা বাংলাদেশ এনডিবি জনগণের প্রতিনিধিত্বশীলতার জায়গা থেকে জুলাইকে ঘৃণা জানাবার জন্য এই কর্মসূচি ডাক দিয়েছে। সেখানে আমাদের নতুন ধারা বাংলাদেশ এনডিবির প্রায় 30 থেকে 35 জন নেতাকর্মী ছিল। এখন ভাই, অন্যায়ের বিরুদ্ধে একজন দাঁড়ালেই কিন্তু 1 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব হয় অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে। তো অন্যায়ের বিরুদ্ধে যদি একজন দাঁড়িয়েছে, তাহলে আমরা কিন্তু 1 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করছি। কারণ কেউ যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে সাহসী পায় না, তখন একজন মোমিন মেহেদী, একজন শান্তা ফারজানা, একজন মনির জামান, একজন নূরজাহান নীরা বা একজন কাজী মুন্নি আলম, আমাদের নতুন ধারার যারা নেতৃবৃন্দ আছেন তারা দাঁড়াচ্ছে, তাদের নেতৃত্বে আমরা এটা করেছি। এখন শান্তা ফারজানাকে কেন? কারণ শান্তা ফারজানা ইতিমধ্যে শায়েখ আহমদুল্লাহর গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, মাদানির গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, আজহারির গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, মামুনুলের গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। কারণ শান্তা ফারজানা একজন হিজাব পরা মানুষ, একজন হিজাব পরা নারী। তিনি কোন রকমের ভয় সংশয় না করে সাহসের সাথে বলছেন যে আহমদুল্লাহ একজন ধর্মবিরোধী। এই কথা বলবার মধ্য দিয়ে তিনি যেই রাগ দেখিয়েছেন, সেই রাগটাকে তোরা নিতে পারছে না, যে কারণে শান্তা ফারজানাকে ধরবার বিভিন্ন ধরনের অপশন খুঁজছিল। সর্বশেষ এই সংগঠনটা, যে সংগঠনটা ভুইফর সংগঠন, এই ভুইফর সংগঠনটাকে তারা বেছে নিয়েছে যে তাহলে শান্তা ফারজানাকে অ্যাটাক করলে তো প্রশ্নবিদ্ধ হবে, তাহলে কি করতে হবে? অন্যদেরকে সাথে যুক্ত করো। তারপর তারা অন্যদেরকে যুক্ত করে এমন একটা আন্দোলন, এমন একটা মামলার ব্যবস্থা করে যাতে করে আন্দোলনগুলো ক্রমাগত বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হয়, মানুষ যাতে বিভ্রান্ত হয় বা মানুষ ভীত হয়ে যায় কথা বলতে, একটা ভীতি তৈরি করবার সংস্কৃতি হিসেবে এটা করা হচ্ছে। মনির, আমি আবার ফিরছি আপনার কাছে, আমি একটু বাদল ভাই আপনার কাছে যেতে চাই সাম্প্রতিক আরো একটা বিষয় নিয়ে। আপনি তরুণদের সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত একজন মানে কি বলে জননেতা, যাদের আমি দেখেছি, যাদের সঙ্গে তৃণমূলের সবচেয়ে বেশি হৃদ্যতা, সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক, তার মধ্যে আপনি একজন। বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতৃত্বের সঙ্গে আমি দেখেছি তৃণমূলের সম্পর্ক। তো তরুণদের বিষয়ে যদি বলতে যাই, তাহলে সাম্প্রতিক সময়ে তুরাগের ঘটনাটা নিশ্চয়ই আপনি খুব ভালোভাবেই দেখেছেন, যে তুরাগে 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে, যেটা শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর একটা কি বলে কর্মসূচি পালন করতে যাবার কারণে। এবং সেটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম প্রথমে নিউজ প্রকাশ করলো, বাংলাদেশ পুলিশ সরাসরি বিবৃতি দিল যে কোনো লাশ উদ্ধার হয়নি। অথচ প্রথম আলো থেকে, কালের কণ্ঠ থেকে শুরু করে অনেকগুলো পত্রিকা ইতিমধ্যে 4 জনের তালিকা দিয়ে দিয়েছে, তাদের আত্মীয় স্বজনদের সাক্ষাৎকার প্রকাশ করেছে। যদিও বাবা মা এবং কি একজনের বোন জামাই,
তারা মামলা করেছে অপমৃত্যুর এবং তারা বলছিল প্রত্যেকের বয়ান ছিল একই ব্যাপার। একটু বাল ভাই আপনি বোধহয় নোটিশ করেছেন, প্রত্যেকেই বলছিল যে তাদের ছেলে বা তাদের কি বলে যে ভাতিজা তারা কেউ সাঁতার জানতো না, তারা সবাই পিকনিক করতে গিয়ে ডুবে মারা গেছে। এবং দুই একজন এরকম বক্তব্য দিয়েছে যে আসলে আমরা মামলা করতে চাই নাই, কিন্তু নিয়ম রক্ষার্থে মামলাটা করতে হয় এই কারণে করেছি, কিন্তু এর বেশি কিছু জিজ্ঞেস করেন না। একটা ছেলে যার বাবা মা বলতেছে যে এই ছেলের একটা ছবি পর্যন্ত ঘরে রাখা হয় নাই, তার মোবাইলটা ভেঙে ফেলা হয়েছে, তার ফেসবুক আইডি থেকে শুরু করে সবকিছুকে ডিসেবল করা হয়েছে, ঘরে তার যত ছবি ছিল সব ধ্বংস করতে হয়েছে। এবং আমরা জানি যে ডিজিএফআই তুরাগ থানায় বসে সারা দিন ব্যাপী এই পরিবারগুলোকে হুমকি ধামকির মাধ্যমে এই কাজগুলো করানো হয়েছে। ছাত্রলীগ যুবলীগের কর্মীদের উপরে এটা হয়েছে। আপনি আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা হিসেবে আপনার কাছে কি মানে আপনি এটাকে কিভাবে দেখছেন এই নিপীড়নটা? রাসেল ভাই, আমি মানে অত্যন্ত মর্মাহত ছিলাম যখন আমি দেখলাম যে মিছিল করার অপরাধে, জয় বাংলা বলার অপরাধে আমাদের ছাত্রলীগের সাতটা তাজা প্রাণ ঝরে গেল। তারা তাদেরকে হত্যা করে তুরাগ নদীতে ফেলে দিল। এটি যখন চারজনের লাশ আমাদের উদ্ধার, বাকি তিনজন এখনো এখনো মানে নিখোঁজ পাওয়া যায়নি, নিখোঁজ তারা। পাওয়া যায়নি। তো আমরা যেহেতু পাওয়া যায়নি আমরা আপাতত ধরে নিতে পারছি আর কি। তো সর্বোপরি আমি এত বেশি মর্মাহত হয়েছি। আমি আমার ব্যক্তিগত ফেসবুক পেজে গিয়ে আমি লাইভে গিয়ে এটার উপর বক্তব্য দিই। আমি বলি আমি হতবাক হয়ে যাই যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ যে জয় বাংলা বলার অপরাধে যদি এভাবে তাজা প্রাণ ঝরে যায়। আপনারা দেখেন সেই জুলাইয়ের সময়ও কিন্তু তারা একই কাজ করেছে। তারা নিজেরা সেই ডিপ স্টেটের পরিকল্পনা অনুযায়ী ইউনুস যেটি আমেরিকাতে গিয়ে বলেছিল যে জুলাই যে যত হত্যাকাণ্ড হয়েছিল সেই সমস্ত হত্যাকাণ্ডের সাথে এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তারাই এটার সাথে জড়িত হয়েছে। তো আজকে জুলাই যে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং জুলাই যে আজকে বিতর্কিত হয়েছে দেশ জাতি এবং বিশ্বের কাছে, এটা কিন্তু সর্বপ্রথম এই মেসেজটা কিন্তু সেই আমাদের সুদপুর মহাজন ইউনুস, যে কিনা দেশ বিক্রি ষড়যন্ত্রের সাথে সরাসরি সম্পৃক্ত, সেই কিন্তু জাতির সামনে সারা বিশ্বের সামনে প্রকাশ করেছে যে মেটকুলাস ডিজাইনের এটি একটি অংশ ছিল। সেই ধারাবাহিকতা কিন্তু তারা এখনো অক্ষুণ্ণ রেখেছে, যে কারণে তুরাগ নদীতে যে আপনার যে তাজা লাশ পাওয়া গেল, সেটি যে তাদের মেটকুলাস ডিজাইনের অংশ সেটি আমরা বুঝতে পেরেছি। কারণ আপনারা দেখেন যে জননেত্রী শেখ হাসিনা 5ই আগস্টের পর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে অবস্থান নেওয়া তিনি বাধ্য হয়েছিলেন। এরপর থেকে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ সমস্ত কিছু ধ্বংসের দিকে ধাবিত হয়েছে। কোটি কোটি মানুষের নাভিশ্বাস, আত্মচিৎকার আমরা শুনতে পাই। মানুষ আজকে অসহায়, নিরীহ। সেই মানুষগুলার পাশে দাঁড়ানোর জন্য জননেত্রী শেখ হাসিনা যখনই ঘোষণা দিল যে তিনি বাংলাদেশে পদার্পণ করবেন, তখনই দেখেন যে বাংলাদেশে অনেক অঞ্চলে অনেক বড় বড় মিছিল হয়েছে। যেসব এলাকাগুলো সাধারণত দেখা যায় বিভিন্ন অঞ্চল ভেদে দেখা যায় কোথাও আওয়ামী লীগের ভোট বেশি, কোথাও অন্য দলের ভোট বেশি থাকে। সেই অনুযায়ী যেসব এলাকায় আজকে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী যেই মিছিল করার কারণে তোরাগনদীতে লাশ হলো, সেখানে দেখেন আপনি ফেনীতে মিছিল হয়েছে, আপনার কুমিল্লাতে মিছিল হয়েছে, আমাদের কিশোরগঞ্জে মিছিল হয়েছে, আমাদের ময়মনসিংহ ভালুকায় মিছিল হয়েছে, আমাদের ময়মনসিংহ সেই আপনার শেরপুরে মিছিল হয়েছে। হ্যাঁ, তো যেই সব এলাকাগুলোতে মিছিল হয়েছে এগুলো দেখে বর্তমান এই জালিম সরকার এবং দেশ বিক্রি ষড়যন্ত্রের সঙ্গে বর্তমানে এরা এবং ইউনূস সহ জামাত বিএনপি সহ যারা জড়িত, তারা আজকে আতঙ্কিত হয়ে গেছে জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে। তারা ভেবেছে যে যেভাবে জুলাইয়ে তারা মেটকুলাস ডিজাইনের মাধ্যমে, হত্যাকাণ্ডের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করতে পেরেছিল, এখনো হয়তো তারা ঠিক ওইভাবেই মানুষকে বিভ্রান্ত এবং ভয় দেখানোর মাধ্যমে তারা আবার হয়তো এই নিজেদের একটা অবস্থান জানান দেবে। কিন্তু তারা ভুলে গেছে যে বঙ্গবন্ধু সৈনিকেরা ভয় পায় না, তারা জীবন দিতে প্রস্তুত জননেত্রী শেখ হাসিনার জন্য, দেশের জন্য, স্বাধীনতা পক্ষের জন্য। যেমন 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে যখন আমাদের স্বাধীনতা হয়েছিল, তো আমরা যারা এই নতুন প্রজন্ম আমরা আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে
30 লক্ষ শহীদের যে রক্তের বিনিময়ে বাংলাদেশ হয়েছে, সেই স্বাধীনতা পক্ষের শক্তিকে, সেই বাংলাদেশকে আবার পুনরুদ্ধার করার জন্য আমরা এই স্বাধীনতার পরবর্তী প্রজন্ম আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমরা আবারও জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে নিয়ে আসবো এবং আবার বাংলার মানুষকে মুক্ত করব এই হায়নাদের হাত থেকে। কাজে তুরাগ নদীতে তারা যে হত্যাকাণ্ড ঘটেছে, এরকম লাশ দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা শত শত হাজার হাজার লাশ হয়েও যদি বাংলাদেশের মানুষের স্বাধীনতার পক্ষে শক্তিকে নিয়ে আসার জন্য, বাংলাদেশের মানুষের পাশে থাকার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, সেই জীবন দিতে আমরা প্রস্তুত আছি। বিশেষ করে আমরা যারা স্বাধীনতা পরবর্তী প্রজন্ম, আমরা আমাদের পূর্বে যারা ছিল তাদের সেই রক্ত ত্যাগের বিনিময়ে সেই স্বাধীনতা, সেটাকে ধরে রাখার জন্য আমরা নিজেরাও জীবন দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ। বাবুল ভাই, গফরগাঁওয়ের রাজনীতিতে ধরেন আপনার শুধু আপনার কথা না, আপনার মানে মানে পারিবারিক যে ইতিহাস, আপনার পারিবারিক যে প্রভাব, গফরগাঁওয়ের প্রচুর নেতাকর্মীরা রয়েছেন যারা হচ্ছে প্রতিনিয়ত এইটুকু প্রত্যাশা করে যে আপনাদেরকে সাথে নিয়ে তার আন্দোলন সংগ্রাম করবে। নেত্রী যখন ফিরবার ঘোষণা দিলেন, তারপর থেকে এই কি বলে, এই প্রত্যাশাটা তাদের মধ্যে আরো দৃঢ় হয়েছে যে নেত্রী ফেরার পথটা সুগম করবার জন্য নিশ্চয়ই আপনাদেরকেও তাদের সঙ্গেই মাঠ পর্যায়ে তারা পাবেন, আপনাদের নেতৃত্বে সরাসরি তারা আন্দোলন সংগ্রাম করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের প্রস্তুতির ব্যাপারে কি কোনো রকম ধারণা লাইভে দেওয়া সম্ভব কিনা, বা দিলেও কতটুকু দেওয়া সম্ভব, যতটুকু আপনি বলা সম্ভব মনে করেন ততটুকুই বলেন। আমি পাশাপাশি আরেকটু ব্যাপার যুক্ত করে দিই বাবেল ভাই, সেটা হচ্ছে নেত্রী ফেরার বিষয়টা আপনি তৃণমূলকে কিভাবে ডিল করছেন? মানে আগে যেইভাবে তাদেরকে আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতাটা ছিল, নিশ্চয়ই নেত্রী এই ঘোষণা দেবার পরে সেটা একটা পরিবর্তন এসেছে, সবার মধ্যে একটা চাঙ্গা ভাব এসেছে, প্রত্যেকে ভীষণ উদ্দীপ্ত এই মুহূর্তে। তো নিশ্চয়ই আন্দোলন সংগ্রামের রূপরেখাও তো একটু পরিবর্তন হয়েছে নিশ্চয়ই, সেই জায়গাটাকে সমন্বয় করছেন কিনা নতুন ভাবে? মানে আপনার আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি যখন সরাসরি ঘোষণা দিলেন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যে আমি দেশে ফিরছি এবং দেশে ফেরার সকল কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। তো জননেত্রী শেখ হাসিনা এই মেসেজটি আমরা নিজেরাও পেয়েছি, আমরাও আমাদের দলীয়ভাবে মেসেজ পেয়েছি এবং নেত্রীর কাছ থেকেও মেসেজ পেয়েছি। কাজেই সেই মেসেজ পাওয়ার পর থেকে নেত্রী যখন মেসেজটি যখন দিয়েছে, তখন সারা বাংলাদেশে এটি একটি প্রভাব পড়েছে। সারা বাংলাদেশের সেই আপনার সেই প্রত্যন্ত অঞ্চলে তৃণমূল পর্যায়ে পাড়ায় মহল্লায় ঘরে ঘরে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এখন সরগরম হয়েছে যে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, তিনি জননেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। এবং ওনার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে যারা এই স্বাধীনতার বিরোধী শক্তি, যারা এই স্বাধীনতা এবং আমার এই সার্বভৌমত্ব এবং দেশকে বিক্রি করার চক্রান্তে এবং ষড়যন্ত্র জড়িত, যারা দেশ বিক্রির সেই চুক্তির সাথে জড়িত, এবং সেই দেশ বিক্রির চুক্তির সাথে যেমন ইউনূস এবং উপদেষ্টারা জড়িত ছিল, ঠিক তেমনি এই চুক্তিটি হয়েছিল নির্বাচনের ৩-৪ দিন আগে, ঠিক তেমনি যারা আজকে ক্ষমতায় আছে বা যারা বিরোধী দলে আছে, তারাও এই ষড়যন্ত্রের সাথে জড়িত। তারা একটি এজেন্ডার মাধ্যমে আজকে ভুয়া নির্বাচনের মাধ্যমে এই ক্ষমতায় এসেছে। আজকে যখন জননেত্রী শেখ হাসিনা তিনি যখন ঘোষণা দিয়েছেন, তখন আমরা যারা শেখ হাসিনার কর্মী, আমরা যারা ধরেন আমরা যারা ইন্ডিয়াতে আছি বা বিদেশে আছি, বা আমাদের ম্যাক্সিমাম অংশ জেলে আছে, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এলাকায় আছে, আমরা তাদের সাথে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, টেলিগ্রাম প্ল্যাটফর্মের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আমরা তাদের সাথে যোগাযোগ করা শুরু করছি। তাদের যে উৎসাহ উদ্দীপনা এবং তার নেত্রীর ফেরাকে কেন্দ্র করে তাদের যে প্রিপারেশন, আমরা যা পরিকল্পনা করব তার চাইতে আরো অনেক বেশি অ্যাডভান্স পরিকল্পনা করে আছে বঙ্গবন্ধুকে ভালোবেসে জননেত্রীকে শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনার নিরাপত্তার জন্য মানব ঢাল তৈরি করে, যদি মানুষের জীবন দিয়েও যদি জননেত্রী শেখ হাসিনাকে এই বাংলা মাটিতে অবস্থান করার জন্য এবং মানুষের পাশে থাকানোর জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়া আছে, সকল ধরনের প্রস্তুতি নিয়েছে। এবং শুধু তাই নয়, আমরা যারা এই বিগত ২০ মাস ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার নির্যাতনের মাধ্যমে, নিষ্পৃত অত্যাচারের নির্যাতনের মাধ্যমে, ঘরবাড়ি ভাঙার মাধ্যমে এবং ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করার মাধ্যমে যারা অত্যাচার নির্যাতন করেছে, এবং আমার মা বোনদেরকে যাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদের প্রত্যেকের তালিকা আমরা নিজেরা তৈরি করছি। এবং সেই তালিকা তৈরি করে তাদের সকলের বাড়ি ঘর চিনে রাখার জন্য বলেছি, তাদের ব্যবসা প্রতিষ্ঠান চিনে রাখার জন্য বলেছি। তারা যেখানেই যাবে, বাংলার যে প্রান্তে থাকে, এইসব অন্যায় অত্যাচারকারীদেরকে আমরা খুঁজে বের করবো এবং তাদেরকে চিহ্নিত করবো এবং তাদের এই অত্যাচারের কঠিন জবাব দিব ইনশাল্লাহ।
একেবারেই তাই, এবং আমরা ভীষণভাবে আশা করি অন্ততপক্ষে গফরগাঁওয়ের পুনর্মুক্তি যে ঘটবে সেই জায়গাটায় অবশ্যই এবং গোলন্দাজ রাসেল ভাই, আমি পরিবারের আপনাকে আরো বলি সেই যে আপনি যেহেতু জি প্রশ্ন করেছেন আমার এলাকার ব্যাপারে, আমার এলাকায় আমার এলাকায় আপনার 15টি ইউনিয়ন এবং একটা পৌরসভা। আমি আমার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল দলীয় নেতাকর্মী সমর্থক যারা আছে তাদের সাথে আমি প্রতিনিয়তই প্রতিক্ষণ সারাক্ষণ আমি যোগাযোগ রাখছি। তারা হুম হুম মানসিকভাবে প্রচন্ড শক্তিশালী ভাবে তৈরি আছে। এবং যেহেতু আমি এখন লাইভে আছি, আমরা যদি সেই আন্দোলন বা প্রতিহত করার জন্য বলেন আর নিরাপত্তার সত্ত্বেই বলেন, আমরা যদি যে রণকৌশলগুলো তৈরি করেছি, এই হুম হুম জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে পা দেওয়া মাত্রই বর্তমানে যারা আছে, যারা এই হুম অত্যাচার নির্যাতন করেছে, যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে, ওরা এই বাংলার মাটিতে আমার মনে হয় না 2, 4, 5 মিনিটের বেশি তারা টিকতে পারবে। ওদেরকে ছিন্ন ভিন্ন করে জননেত্রী শেখ হাসিনা দুর্ভাগ্যটিতে এগিয়ে যাবে, সেই প্রস্তুতি আমরা নিচ্ছি ইনশাল্লাহ। একেবারেই আমরাও সেটা প্রত্যাশা করি বাবুল ভাই, এবং আপনাদের কাছ থেকে সেই নেতৃত্বটা আমরা আশা করি। নেত্রী ফেরবার যে পথটা সুগম করা হবে, সেই পথ তৈরিতে আপনাদের নেতৃত্বটা পূর্বে যেরকম ছিল সেভাবে বহাল থাকুক। কারণ তৃণমূল আসলে আপনাদের দিকে তাকিয়ে অপেক্ষা করে যে আপনাদের আপনি নেতৃত্বেই তারা আপনি এই দেখেন সংগ্রামটা করবে। রাসেল ভাই, আজকে জি দেখেন মমিন মেহেদী ভাই, সে তার দলের পক্ষ থেকে একটা কর্মসূচি নিয়েছে। সেই কর্মসূচির সাথে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে মামলা দিয়েছে। আজকে আমাদের হুম হুম অনেকেই যারা প্রতিবাদে আসছে তাদের সবাইকে মামলা দিচ্ছে। এভাবে তারা আমাদেরকে দাবা রাখতে পারবে না। বাংলার মানুষ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন করেছে। এই 30 লক্ষ শহীদ বা স্বাধীনতা এমনি আসেনি। সেই স্বাধীনতাকে পূর্ণ উদ্ধার করার জন্য এবং রাজাকার মুক্ত বাংলাদেশ করার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে প্রান্তরে পাড়ায় মহল্লা প্রস্তুতি চলছে। তারা নিতে হুম। পারবে না যা আমরা তাদেরকে দিব। তাদেরকে তৈরি থাকতে বললাম আপনাদের মাধ্যমে, এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মোকাবেলা হবে তাদের একদমই সাথে তাই, ইনশাল্লাহ। একদমই তাই। কোনো বিচারই আসলে বকেয়া থাকবে না, প্রত্যেকটা সময় মতো বুঝিয়ে দেওয়া হবে প্রত্যেককে, সুদে আসলে। মমিন মেহেদী, প্রথমে নতুন ধারা বাংলাদেশ এনডিবিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, মুক্তিযুদ্ধের পক্ষে এত শক্ত একটা অবস্থান। আম, যেখানে এ আপনার যে দল নতুন ধারা বাংলাদেশের চাইতে অনেক শক্তিশালী দল বলে যাদেরকে আমরা চিনি বা জানি, যাদের জনসমর্থন বেশি কিংবা যাদের কমিটিগুলো অনেক বড় বড় আর কি, যেটা বলা হয় ব্যানার বড়, সাইনবোর্ড বড়, যাদের তাদের প্রত্যেককে আমরা দেখেছি জুলাইয়ের কাছে বিক্রি হতে, ডিপ স্টেটের কাছে বিক্রি হতে, কিংবা পাকিস্তান পন্থীদের হাতে বিক্রি হতে। কিন্তু সেই জায়গায়, সেই তুলনামূলক জায়গায় যদি বলি, ছোট্ট দল কিন্তু যার মেরুদণ্ড আমরা দেখেছি সেই তথাকথিত বড় দলের চেয়ে তো শক্ত মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে নতুন ধারা বাংলাদেশ। কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য। মইনুদ্দি, আপনার কি মনে হয় এইভাবে করে মুক্তিযুদ্ধের পক্ষে যে মানুষগুলো তাদের থামিয়ে দেওয়া সম্ভব কিনা? আরেকটা বিষয় হচ্ছে, আপনি একটা রাজনৈতিক অন্য একটা রাজনৈতিক দল রয়েছে আপনার, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কেউ না, যেরকম বলা যায় যে আমি নিজেও বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কেউ না। আমি বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, আহ, বা ধরেন কি বলে 32-এর পক্ষে বলতে পারেন, শেখ রাসেলের অনুসারী বলতে পারেন আমাকে। এগুলো আমার সব ভালোবাসার জায়গা, আমার আবেগের জায়গা। সেটা আঁকড়ে ধরে আমি আমার লড়াইটা করছি। আপনিও কথা প্রসঙ্গে একটু আগে বলছিলেন বঙ্গবন্ধু কন্যার ফিরে আসার প্রসঙ্গে। আহ, আপনার কাছ থেকে একটু জানতে চাই, বাংলাদেশের এই পরিস্থিতিতে পাকিস্তান পন্থীদের হাত থেকে বাংলাদেশকে পুনরুদ্ধার করতে শেখ হাসিনা কেন আসলে এই জায়গায় বিকল্প নেই, আসলে তার এই বাংলাদেশকে রক্ষা করতে গেলে পাকিস্তানিদের হাত থেকে শেখ হাসিনার বিকল্প নেই বলে কেন আপনি মনে করছেন? জি, ধন্যবাদ। আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার দর্শকদেরকে। বাবেল ভাইয়ের প্রতি আবারও কৃতজ্ঞতা। কারণ একজন সহযোদ্ধা হিসেবে যে কথাগুলো তিনি বলেছেন, সেই কথাগুলো আমারই কথা, এবং আপনি যে সঞ্চালনা করছেন, আপনি আমাকে যে সুযোগ করে দিয়েছেন, আপনি হয়তো জানেন যে আমার ছাত্র রাজনীতি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় আমি কিন্তু শুধু ছাত্র রাজনীতি করিনি। আমি সাহিত্য সাংস্কৃতিক বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলাম। হুম লেখালেখির মধ্য দিয়ে হুমায়ুন আজাদের সাথে আমি কিন্তু তার পেছনে থেকে হলেও আমি চেষ্টা করেছি আমাদের মুক্তিযুদ্ধকে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে লেখালেখির মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবার। সেই হুম হুম ধারাবাহিকতায় নতুন ধারা বাংলাদেশ এনডিবি 2012 সালে আত্মপ্রকাশ করেছে। যখন আমরা দেখলাম যে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম বঙ্গবন্ধু কন্যার পক্ষে কথা বলে শুধু হুম হুম তাকে খুশি করে এমপি হয়ে যাচ্ছে, মন্ত্রী হয়ে যাচ্ছে, তখন হুম আমরা হুম হুম চিন্তা করলাম যে না, এর বাইরে একটা প্ল্যাটফর্ম দরকার। যে প্ল্যাটফর্মটা তার মন্ত্রী পরিষদের, তার সংসদ সদস্যদের ছোটখাটো ভুল ত্রুটিগুলো, বড় বড় ভুল ত্রুটিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে এবং তারা শুদ্ধ হবে, শুদ্ধ হয়ে চলবে।
আমরা কিন্তু একদম। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, দুর্নীতির প্রতিবাদে অবিরাম ছিলাম। কিন্তু হুম, কখনো হুম, হুম। আমি বঙ্গবন্ধু, জানি। বঙ্গবন্ধু কন্যা, সংবিধান, স্বাধীনতা, সার্বভৌমত্ব এই বিষয়গুলোতে কখনো কাউকে আঘাত দিতে দেইনি এবং নিজেরা কখনো নিজেদের ভুলেও এই হুম, বিষয়গুলোর হুম, সাথে কখনোই দ্বিমত পোষণ করিনি। নতুন হুম, ধারা হুম, বাংলাদেশ এনটিভি কিন্তু বলেছে, একটু আগে আমি বলেছি যে আমাদের ৩৫ জন লোক ছিল। হুম, হুম, বাংলাদেশের হুম, ৯ কোটি মানুষ তারা ভোট দেয়নি এবং না ভোট দিয়েছে। তারা হুম, অপেক্ষায় আছে কার? মমিন মেহেদীর। তারা হুম, অপেক্ষায় আছে কার? নতুন ধারা? নিঃসন্দেহে না। নতুন হুম, ধারা একটা জায়গা থেকে কাজ করছে। তাদের সারা দেশে ২ লক্ষের মতো নেতাকর্মী সমর্থক তারা তৈরি করেছে এবং কোন রকম মহাজোট, হুম, যুগপৎ, মঞ্চ, মোর্চা, বাম মোর্চা, ডাইন মোর্চা কিচ্ছু ছাড়া। কারো সাথে আমরা হুম, যাচ্ছি হুম, না। কেন যাচ্ছি না? কারণ আপনারা দেখেছেন, একটা উদাহরণ দেই। বঙ্গবন্ধু কন্যার কথাই বলছি। উদাহরণ না দিলে হয়তো আপনার দর্শক বুঝতে পারবে, এটা ভুল মেসেজ যাবে। দেখেন, একটা গণতন্ত্র মঞ্চ করেছিল মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ আওয়ামী হুম, লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি কোথায় এখন? আবর্জনার স্তূপে হারিয়ে গেছেন। সাকি দালালির স্তূপে হারিয়ে গেছে। এই হুম, হুম, নুরু বঙ্গবন্ধু কন্যাকে মা ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে পায়ে হাত ধরে সালাম দিয়ে আজকে তার ঠিক বিপরীত পাশে গিয়ে প্রতিমন্ত্রী হয়েছে। এইরকম হুম, 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 মঞ্চ, এরকম মোর্চা আমরা কেন করব? যে কারণে আমরা ওইরকম কোনো মঞ্চ মোর্চার সাথে যুক্ত না, যুক্ত হবও না। কেন যুক্ত হচ্ছি না এবং কেন বঙ্গবন্ধু কন্যার এই বিষয়গুলো আমরা ক্যারি করছি? কারণ তিনি হুম, হুম, অবিরাম সংগ্রাম করছিলেন সারাটা জীবন। তিনি যখন বিয়ে করেছেন, তার যখন বিয়ে হয়েছে ওয়াদেদ সাহেবের সাথে, তখন থেকে এখন পর্যন্ত তার সংগ্রামমুখর চেহারা আপনারা দেখেন, তার হিস্ট্রি দেখেন, সংগ্রামমুখর একজন মানুষ। আমরা যেমন আমি যেমন নদী বিধৌত একটা জায়গা থেকে উঠে এসেছি। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, সংগ্রাম করেছি। তিনি বঙ্গবন্ধু কন্যা, তিনি বঙ্গবন্ধুর কন্যা। যেই বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। তিনি চাইলে আরাম হুম, করতে পারতেন, আয়েশ করতে পারতেন, ঘুমাতে পারতেন, আরামে দিব্যি জীবন যাপন করতে পারেন। কিন্তু সেটা করেননি কেন? হুম, 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 বাংলাদেশের মানুষের কথা ভেবেছেন। আমরা তার থেকে শিখেছি যে বাংলাদেশকে ভালোবাসতে হবে। সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিলেই সোনার চামচ মুখে নিয়ে বসে থাকা যাবে না, আরাম আয়েশ করা যাবে না। সেই বঙ্গবন্ধুর হুম, কন্যা যদি না আসেন, তাহলে কে হাল ধরবে? আমি তো বললামই, আজকে হুম, বীরোত্তম হুম, বিক্রি হয়ে গেছে। বীর প্রতীক বিক্রি হয়ে গেছে। বঙ্গবীর কাদের সিদ্দিকী নীরবে নিভৃতে চোখের পানি ফেলে। কারণ তার হুম, বয়স হুম, শেষ। তিনি ঘুরে দাঁড়াতে পারেন না। আব্দুল লতিফ সিদ্দিকের মতো বীর মুক্তিযোদ্ধা কথা বলতে দ্বিধান্বিত হন যে কি না কি হয়ে যায়। তারপরেও তিনি হুম, কথা হুম, বলছেন। হুম, স্যালুট জানাই। জেডাই পান্নার মতো মানুষ, মঞ্জুর আলম পান্নার মতো মানুষ, আনিস আলমগীরের মতো মানুষ কথা বলছি। অপেক্ষায় আছি যে একটা পরিবর্তন আসবে। যেই পরিবর্তনের মধ্য দিয়ে আমার মুক্তিযুদ্ধ, আমার বঙ্গবন্ধু, আমার সংবিধান, আমার স্বাধিকার, হুম, হুম, আমার হুম, সার্বভৌমত্ব, আমার লাল সবুজের পতাকা আজকে যে তথাকথিত বিভিন্ন ধরনের পতাকার ভিড়ে হারিয়ে যেতে বসেছে, সেই পতাকাকে আমরা কোনো না কোনোভাবে পুনরুদ্ধার করব। আর সেই কোনো না কোনোভাবে পুনরুদ্ধার করবার জন্য একজন হুম, মোমিন মেহেদীর পক্ষে সম্ভব না। একজন বাবেল ভাইয়ের পক্ষে সম্ভব না। একজন শাহাদাত হুম, হোসেনের পক্ষে সম্ভব। আমরা শুধুমাত্র পেছনে থাকতে পারি। কিন্তু নেতৃত্ব দিতে হবে অবশ্যই বঙ্গবন্ধু কন্যাকে, যিনি অবিরাম সংগ্রাম করছিলেন। তার পুরো জীবনটা যদি দেখেন, আমি হুম, আমি যেহেতু লেখক, আমি তার জীবনী লিখেছি। আমার বই আছে তার উপরে। ৩ টা বই আমি হুম, লিখেছি। বঙ্গবন্ধুর উপরে যেমন আমার ৪ টি বই আছে, বঙ্গবন্ধু কন্যার উপর আমার ৩ টি বই আছে। অনেকে বলেন আমি দালাল, আমি দোসর। ভাই আমি দালালি করিনি। আমি সত্যটা লিখেছি। সত্য লিখবার দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলের। আপনি যখন সত্য একদম, আপনি একদম। যখন সত্য এড়িয়ে যেতে চান, তার মানে আপনি সত্যিকার অর্থে ধর্মবিরোধী, মানবতা বিরোধী, সমাজ বিরোধী, সভ্যতা বিরোধী। তা না হলে আপনি কেন সত্য বলবেন না? সেই সত্যের আলোকে বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা দীর্ঘ ৬০ বছর সংগ্রাম মুখর ছিলেন, আছেন, থাকবেন এবং তার এই সংগ্রাম মুখর জীবনের এই দিনগুলো আমরা দেখতে চাই দেশের মাটিতে। আমরা প্রত্যাশা করি তিনি আসলেই এই জামাত শিবির, ওই যে বাবেল ভাই চমৎকার করে বলেছেন, ৩-৪ মিনিট ৫ মিনিট সময় পাবে। এরপরে কোথায় যাবে? কাউকে হুম, খুঁজে পাওয়া যাবে না। আমরা তো তবু এখন আছি। এখন কথা হুম, হুম, বলি। তাদের পক্ষে কথা বলবার কাউকে পাওয়াও যাবে না এই কারণে যে তারা মিথ্যের উপরে ভর করে দাঁড়িয়ে আছে। ছাই একদম তাই। তুলো, ছাই বা তুলো কিন্তু কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। কোনোভাবে নিজেকে একটা জায়গায় স্থির করতে পারে না। ছাই তুলোর মতো হারিয়ে যাবে কালের গহ্বরে। আমরা সেই প্রত্যাশার কারণেই মনে করি বঙ্গবন্ধু কন্যার আসাটা এখন খুবই জরুরি, জাতির জন্য, দেশের জন্য, মানুষের জন্য এবং নতুন ইতিহাস তৈরি করবার জন্য, নতুন প্রজন্মকে আলোকিত করবার জন্য, আলোর হুম, হুম, পথ দেখাবার জন্য। নতুন প্রজন্ম মানে নাহিদ না, নতুন প্রজন্ম মানে হুম, হুম, হাসনাত না। নতুন প্রজন্মের কীটপতঙ্গ, যে কীটপতঙ্গদের কাছে শুধুমাত্র নিজেদের স্বার্থ বড়। দেশের স্বার্থ না, মানুষের হুম, স্বার্থ না, ধর্মের স্বার্থ না, রাষ্ট্রের স্বার্থ না, সমাজের স্বার্থ না, কিচ্ছু না।
শুধু নিজেদের স্বার্থ। যদি তাই না হয়, ১.৫ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মাত্র ১ বছর ৮ মাসে। এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু কন্যাকে আমরা মনে করি দেশের জন্য, মানুষের জন্য খুব জরুরি। জি। ধন্যবাদ মঈন মেহেদী। আবার ফিরছি আপনার কাছে। বাবুল ভাই, সাম্প্রতিক কয়েকটা তথ্য উঠে এসেছে যে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির ইস্যু নিয়ে আপনি নিশ্চয়ই দেখেছেন। তো সেই জায়গাটায় বিএনপির যে এখন কি বলে যে মুসলেকার মাধ্যমে যে সরকার বর্তমান ক্ষমতায় রয়েছে, সেই মুসলেকা সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও কয়েকদিন আগে বললেন যে তত্ত্বাবধায়ক আমলে কিংবা ওই যে কি বলে যে কেয়ারটেকার মানে ইউনূসের আমলে আর কি, যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলোর একটা শ্বেতপত্র প্রকাশ করা জরুরি এবং আইনগতভাবে এগুলো তদন্ত হওয়া জরুরি। কিন্তু এই যে আমেরিকার সঙ্গে যে চুক্তি, সেই চুক্তি নিয়ে কাউকে এখন পর্যন্ত কথা বলতে দেখলাম না, কিংবা যারা এই চুক্তির বিরুদ্ধে আদালতে গিয়েছে মামলা করবে, কিন্তু কারো কোনো মামলা গ্রহণও করা হয় নাই। তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে আসলে এই কথাগুলো, এই যে তারা পার্লামেন্টটাকে একটা সার্কাস বানিয়ে ফেলেছে, হ্যাঁ, এক একজন বসে বসে এখানে মানে খুব বাচ্চা সুলভ কিছু সার্কাস দেখাচ্ছে, তাদের যে কৌতুকগুলো সেগুলো খুব ছেলে মানুষই টাইপের, এগুলো খুব কোয়ালিটিফুল না, অ্যাডাল্টদের জন্য না আসলে। তো এখানে বসে তারা একে অপরের কাদা ছুড়ি করছে, বাহিরে দেখাচ্ছে যে তারা খুব সচেতন, জামাতকে তারা রাজাকার বলতেছে, জামাত আবার বলতেছে যে সালাউদ্দিনের ফখরুদ্দিনের বাপ কবর থেকে ক্ষমা চাক, সেও রাজাকার। এই যে ব্যাপারগুলো, এগুলোকে আপনি কিভাবে দেখছেন? মানে সরকারি দল বিরোধী দল খেলবার যে একটা চলতেছে পার্লামেন্টের মধ্যে। ফাইনালি আপনার এটা সাউন্ড অফ করা আছে, বলবেন? জি। যেটা বলছিলাম রাসেল ভাই, আমি বলেছি যে এই নির্বাচনের আগে এই দেশ বিক্রির যে চক্রান্তটা তারা করলো, যেটার সাথে যেটা নেতৃত্ব দিয়েছে এই সুদখোর মহাজন ইউনূস এবং তার উপদেষ্টার, আর তাকে সহযোগিতা করেছে জামাত ১ নাম্বার, ২ নাম্বার বিএনপি সহ এই এনসিবি যারা আছে, তারা এই চক্রান্তের সাথে জড়িত। তারা এই দেশটাকে, যেই দেশটাকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে মাথা উঁচু করে গর্ব করার মতো অবস্থানে এই জাতিটিকে নিয়ে গিয়েছিল, সেই ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই সুদখোর ইউনূস এবং এই জামাত বিএনপি তারা এই দেশটাকে আজকে তারা সেই তলা ছাড়া সেই ঝুড়ির ন্যায় নিয়ে গেছে। তাদের এই ১.৫ মাসে তাদের যে দুর্নীতি, তাদের যে দুঃশাসন, এই টিকার অভাবে শত শত মানুষ, শিশু মারা গেছে এবং মানুষকে নিরাপত্তা দিতে পারেনি, মানুষ ঘরে থাকতে পারেনি, ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারেনি, আমাদের মুক্তিযোদ্ধারা অপমানিত হয়েছে, শিক্ষকরা অপমানিত হয়েছে। পুরাটাই তাদের একটা মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল। যারা এই দেশটাকে চায় না, এই দেশের স্বাধীনতাকে তারা স্বীকার করে না, তারা এই দেশটাকে পাকিস্তানের কাছে তুলে দিতে চায়। এটা তাদের মেটিকুলাস ডিজাইন, যে একটা দেশের যখন সকল স্তর যখন আপনি ভেঙে দিবেন, যখন মানুষ নিরাপত্তায় থাকবে না, এই দেশের অর্থনৈতিক যখন ভেঙে ধ্বংস হয়ে যাবে, মানুষ যখন দিশেহারা হয়ে যাবে, এবং ছাত্র সমাজ, যুব সমাজ যখন নেশাগ্রস্ত হয়ে যাবে, মানুষ যখন যেই বয়সে ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে ছেলে মেয়েদেরকে তারা ভুয়া জুলাই আন্দোলনের নামে রাস্তায় নেমেছে, নেমে একটা জাতিকে ধ্বংস করার জন্য ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে যা যা পরিকল্পনা দরকার সমস্ত পরিকল্পনাই তারা করেছে। তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে দেশ বিক্রি করা। দেশ বিক্রি করতে পারলে তাদের স্বার্থ সংরক্ষিত হবে। আজকে এই ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত এবং তারা তাদেরকে সমর্থন দিয়েছে, যে কারণে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যে কথা বলেছে, এটি তাদেরকে হুমকি দিয়েছে, ভয় দেখিয়েছে। কিন্তু এই কাজ উনি করবেন না এবং তার সরকারও এই কাজ করবে না, আপনি নিশ্চিত থাকুন। আমি আজকে এই লাইভের মাধ্যমে সমস্ত জাতির কাছে আমি আপনাকে বললাম, আপনি আমার কথা লিখে রাখুন, এই বিচার বর্তমান সরকার করবে না, এই স্বরাষ্ট্রমন্ত্রী করবে না, কারণ তারা নিজেরাই সেই সকল দুর্নীতির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল। এটার ভাগ বাটোয়ারা তারাও পেয়েছে, যে কারণে এখন বিরোধী দল যারা আছে, যারা ইউনূসের সাথে ছিল, এবং ইউনূস আর জামাত ইসলাম, মুদ্রার এপিঠ ওপিঠ এবং এনসিবি, তারা সরাসরি ভাবে ওই দুর্নীতির সাথে জড়িত। তার উপদেষ্টারা এক একজন স্বাস্থ্য চিকিৎসার নামে এক একজন ৭০ লাখ ৮০ লাখ
1 কোটি করে টাকা তুলে নিয়ে সেই লুটপাট করে ফেলেছে। তাদের লুটপাটের যে হিস্ট্রি, সেটা তারা প্রথম পর্যায়ে আসবে সেই ইউনূস সহ তার উপদেষ্টারা, পরবর্তীতে ভাগবাটোয়ারা যাদের নাম আসবে তারা হচ্ছে বর্তমান বিএনপি, তারা বর্তমান সরকার, তারা এটার সাথে জড়িত। তারা মামাতো ফুফাতো ভাই বা চাচাতো ভাই, আপন ভাই, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কেজি ওরা একজন আরেকজনকে জাতির সামনে দেখাবে তারা তুলসী পাতা ধোয়া, তারা কিছু জানে না। বেসিক্যালি সবাই তারা এই চক্রান্ত ষড়যন্ত্রের সাথে জড়িত। কাজী জাতিকে তারা এই সার্কাস বা নাট্যমঞ্চ তারা দেখাবে। আসলে এরা কোনো কালেই এই দুর্নীতিবাদদের বিচার এই সরকার করবে না, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিতে পারি। এটা আমরা এখন পর্যন্ত আসলে দৃশ্যমানভাবে এই দুটো দলের মধ্যে কোন রকম ওই যে যেটা হয় যে জাস্ট মুসলেকার মাধ্যমে একটা চেহারা পাল্টানোর প্রয়োজন ছিল, বিদেশি আপনি শক্তি বলতে পারেন তার যে চেহারাটা মানে আপনি পাল্টাচ্ছে বলতে শুধু। পারেন এটাকে বলা যায় যে পুরনো বোতলে নতুন লেভেল, একই কথা, মুদ্রা এক একদম, পিঠার উপর। একদম। মহিন মেহেদী, আপনার কি মনে হয় এই যে ধরেন ইউনূস, যেই মানুষটা সারা জীবন মুক্তিযুদ্ধ, বাংলাদেশ কোনো কিছুর সাথে তার সম্পর্ক নাই, বরং বাংলাদেশ ধ্বংস করবার অনেকগুলো আমরা প্রমাণ দিতে পারবো কিভাবে সে আহ, দারিদ্রতা বিক্রি করে কি করেছে, তার সুদের ব্যবসা থেকে শুরু করে তার বাবা যে রাজাকার ছিল সেটা তার নিজের বইতেই সে লিখেছেন, এবং সে নিজেও যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা মানসিকতা ধারণ করে তার অজস্র কাজ থেকে সেটা প্রমাণ করা যায়। কিন্তু তারা গিয়ে তো বলেন তার বাবা একজন মুক্তিযোদ্ধা, তার বাবা একজন সেক্টর কমান্ডার, তার বাবা স্বাধীনতার ঘোষণাপত্রের পাঠক, যদিও তিনি এটাকে অনেক ধরনের বিশেষণ লাগিয়ে বলেন আর কি, সেই পাঠকের ব্যাপারটা। তো আমরা সম্মান করি তাকে, স্বাধীনতার ঘোষণাপত্রের পাঠক হিসেবে আমরা সেই সম্মানটুকু তাকে করি অবশ্যই। তো আপনার কাছে কি মনে হয় ইউনূস এবং তারেক, আপনি আজকে যে জুলাইয়ের বিরুদ্ধে আপনারা কথা বলছেন, যে জুলাইয়ের বিরুদ্ধে ঘৃণার স্তম্ভ বানালেন, সেই জুলাইয়ের ক্ষেত্রে বা এই যে আপনার যে ঘৃণার জায়গাটা, যে জুলাই ৭১-এর বিরুদ্ধে আমরা সেই জুলাইয়ের বিরুদ্ধে, আমাদের তো অবস্থাটা খুব স্বচ্ছ। যেই জুলাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমরা সেই জুলাইয়ের বিরুদ্ধে, এটা আমার মুক্তিযুদ্ধের দায়, আমি থাকবোই ওটার বিরুদ্ধে। এখন বিষয় হচ্ছে, আপনার কি মনে হয় যে এই জায়গাটায় এসে ইউনূস এবং তারেকের মধ্যে কোনো তফাৎ কি আপনি দেখতে পাচ্ছেন জুলাই প্রসঙ্গে, কিংবা আহ, যেই আর কি পাকিস্তান পুনরুদ্ধার আন্দোলন, সেই আন্দোলনে দুইজন নেতা পেলাম আমরা, এক তারেক, এক হচ্ছে গিয়ে ইউনূস, তফাৎ পেয়েছেন কিনা কোনো? দেখেন, তারেক কিন্তু সত্যিকার অর্থেই আহ, জিয়াউর রহমানের যে উত্তরসূরি, একজন হুম, মুক্তিযোদ্ধার সন্তান, সেটা হয়তো তিনি ভুলে গেছেন। হুম, যদি তিনি এটা ভুলে না যেতেন, তাহলে মুক্তিযোদ্ধারা গাদ্দার এই প্ল্যাকার্ড কিন্তু জাতীয় সংসদে এই যুদ্ধাপরাধী চক্র, যুদ্ধাপরাধীদের সমর্থক গোষ্ঠী সংসদে নিয়ে গেছে। তিনি তখন নীরবে নিভৃতে তাকিয়েছিলেন। তাহলে যে হুম, নীরবে নিভৃতে তাকিয়েছিলেন কেন? কারণ তাকে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল, যদি ক্ষমতা চাও তাহলে তোমাকে এই কাজ করতে হবে। তার হুম, মধ্যে হুম, এটাও ছিল, জামাতের সাথে কোনো রকমের বিরোধিতায় যাওয়া যাবে না, এনসিপির সাথে কোনো রকম বিরোধিতা করা যাবে না। যদি তাই না হয়, আমার বন্ধু মহাজাদু জানে, সেই গান হুম, বাজে, দেশের মানুষের কল্যাণে কি মহাজাদু কোনো কাজ করেছে? তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তার প্ল্যান কি সত্যিকার অর্থে স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্বকে মাথা উঁচু করে দাঁড়াবার কোনো অপশন তৈরি করে দিয়েছে? বরঞ্চ আমরা দেখলাম শিখা চিরন্তন নিভিয়ে দেয়া হলো। ভাবা যায়, যেখানে একজন উপদেষ্টা ৮২ লক্ষ টাকা চিকিৎসার জন্য নিলেন, হুম, সেখানে একটা তার অর্ধেক টাকায় হলেই ১০ বছর শিখা চিরন্তনে আগুন জ্বলতো। কিন্তু সেই শিখা চিরন্তন ছোট্ট একটা অজুহাত দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি তো মনে করি এগুলো সকল কিছুই তারেক রহমান তার কনসার্নের ভিত্তিতে বাস্তবায়ন করছেন। তিনি জানেন যেটা তাকে করতে হবে, তিনি সেটা করছেন। তা না হলে হুম, হুম। আজকে মুক্তিযুদ্ধ, এবং স্বাধীনতা, আমরা একটা স্বাধিকার, ব্যাপার মোহাম্মদ মেহেদী আপনার সঙ্গে যুক্ত করতে চাই। আমরা একটা বক্তব্য শুনেছিলাম, আমি জানি না বাংলাদেশে আর কোনো রাজনৈতিক নেতা কোনোদিন এরকম বক্তব্য দিয়েছেন কিনা, যে যখন তাকে দেশে ফেরবার ব্যাপারে প্রশ্ন করা হলো, আপনার মনে আছে তিনি বলেছিলেন যে আমার দেশে ফেরাটা আমার ইচ্ছের উপরে নির্ভর করে না। মানে একটা মানুষ কতটা অসহায় হলে, কতটা মেরুদণ্ডহীন হলে একটা মানুষ, কতটা ক্ষমতার ব্যাপারে বুভুক্ষ হলে যে এতটা নতজানু ভাবে শেষ পর্যন্ত স্বীকার করতেই হয় তাকে। এখনো তিনি অসহায়। তিনি হুম, এখনো অসহায়। দেখেন, হুম, একটা বিষয় একটু শেয়ার করি। হুম, রাষ্ট্রদ্রোহ মামলা হলো নতুন ধারার সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার বিরুদ্ধে। হুম, রাষ্ট্রদ্রোহ। সেই রাষ্ট্র কি বলছে? মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বঙ্গবন্ধু,
জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এই বিষয়গুলোর ব্যাপারে কোনো রকমের আপোষ করা যাবে না। যদি এই বিষয়গুলোর ব্যাপারে কোনো আপোষ না করা যায়, তাহলে তো আমি এই বিষয়ের সাথেই আছি, তাহলে আমি রাষ্ট্রদ্রোহী কিভাবে হলাম? বরঞ্চ রাষ্ট্রদ্রোহী তো তারা যারা রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে জুলাই করেছে, যারা রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধাপরাধীদেরকে পুনর্বাসিত করেছে, যারা রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এটিএম আজহারকে জেলখানা থেকে বের করে এনে সংসদ সদস্য বানিয়ে সংসদে পাঠিয়েছে, সেটা রাষ্ট্রদ্রোহ না? একদম। রাষ্ট্রদ্রোহ এটা যে আমি জুলাইতে যারা অপরাধ করেছে তাদেরকে জুতা মেরেছি? জুলাইতে অপরাধ করেনি, তারা নিজেরা বলেনি যে আমি পুলিশ হত্যা করেছি, আমি মেট্রো রেলে আগুন দিয়েছি, আমি বিটিপিতে আগুন দিয়েছি, তারা নিজেরা বলেছে না? যদি তারা বলে থাকে তাহলে রাষ্ট্রদ্রোহ কারা করেছে? শান্ত পরজানা, মমিন মেহেদী, নতুন ধারার অন্যান্য নেতারা, না তারা যারা জুলাইয়ের মাধ্যমে যুদ্ধাপরাধীদেরকে পুনর্বাসিত করেছে তারা রাষ্ট্রদ্রোহ করেছে? তাদের বিরুদ্ধে কোনো মামলার খবর নাই। শাহবাগ থানার ওসি মামলা গ্রহণ করে কার বিরুদ্ধে? যিনি বাংলাদেশের পক্ষে, যিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা গ্রহণ করে। আজকে শাওনাপার বিরুদ্ধে মামলা হয়েছে ওই একই এজাহারে। শাওনাপার বাবা কি? ফ্রিডম ফাইটার। শাওনাপার মা কি? ফ্রিডম ফাইটার। শাওনাপার শ্বশুর কি? ফ্রিডম ফাইটার। এই ফ্রিডম ফাইটারদের বিরুদ্ধে যারা রাষ্ট্রদ্রোহ মামলা দিচ্ছে তাদের বিরুদ্ধে দাঁড়াবার জন্য আমি মনে করি এখন একটা খুব সুসময় চলছে। এই সুসময়ে বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরবেন এবং আমাদের সাথে বাবেল ভাই সহ যারা স্বাধীনতার সপক্ষের এক একজন বীর সৈনিক তাদেরকে আমরা দেখতে চাই বাংলাদেশের মাটিতে। ওই যে বললেন বাবেল ভাই ৩-৪ মিনিট সময় পাবে, আমরা ৩-৪ মিনিট সময়ও দিতে চাই না, কারণ তারা আমার মায়ের বুক খালি করেছে, তারা আমার বাবার বুক খালি করেছে। প্রতিদিন আপনি শুনলে অবাক হয়ে যাবেন, প্রতিদিন ৫ থেকে ৬০০ ছিনতাইয়ের ঘটনা ঘটে শুধু রাজধানী ঢাকায়। কোনো মামলা নাই, কোনো জিডি নাই। থানায় গেলে বলবে ভাই এইসব জিডি মিডি হয় না, জান। কোনো জিডি টিডি হয় না। ডাকাতির ঘটনা, চুরির ঘটনা, ধর্ষণের ঘটনা প্রতিদিন গড়ে। আমার মা ১০ থেকে ১৫ জন মা বোন ধর্ষিত হচ্ছে। ওরা বলে যে বঙ্গবন্ধু কন্যা ফ্যাসিস্ট। আরে ভাই, ফ্যাসিস্ট তো গোলাম আজম ছিল। গোলাম আজমের ওই ফ্যাসিজমের ওই তকমাটা ঘুরিয়ে এনে বঙ্গবন্ধু কন্যার গায়ে চাপিয়ে দিলে কি আমরা তা মেনে নেব? আমরা তো জানি গোলাম আজম কিভাবে ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করেছে। ইসলামী ব্যাংক করে তিনি ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছেন। ইসলামী ব্যাংক যে প্রতিষ্ঠা করেছে, অনুমোদন নিয়েছে, সেটা একটা ফ্যাসিজম। কই আওয়ামী লীগের তো কোনো ব্যাংক নাই। আওয়ামী লীগের কি দলীয় কোনো ব্যাংক আছে? জামাতের দলীয় ব্যাংক আছে, ছাত্র শিবির দলীয় ইন্স্যুরেন্স কোম্পানি আছে। তাহলে যাদের দলীয় ইন্স্যুরেন্স কোম্পানি আছে, যাদের ব্যাংক আছে, যাদের বীমা আছে, তারা ফ্যাসিস্ট না? ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ফ্যাসিস্ট বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যা, এগুলো বলবার কোনো সুযোগ আমরা দিতে চাই না বলেই জুলাইকে ঘৃণা জানিয়েছি এবং সেই ঘৃণা অব্যাহত রাখবার জন্য সম্মিলিতভাবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সেটা আপনাদের প্ল্যাটফর্ম, আমাদের প্ল্যাটফর্ম। বাংলাদেশ আওয়ামী লীগকে তো কোনোভাবে অস্বীকার করা যাবে না ভাই। বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। স্বীকার যে না করবে তার ১৪ গোষ্ঠী জারজ, সে তো জারজই, তার ১৪ গোষ্ঠী জারজ। এ কথা গুলিস্তানে দাঁড়িয়ে, প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে অহরহ বলেছি, পল্টন মোড়ে দাঁড়িয়ে অহরহ বলছি, এখনো বলছি। কারণ আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাছ থেকে শিখেছি, বলো বীর, বলো উন্নত মমশী। আমার উন্নত মমশী তখনই যখন আমি বীর। আর আমি তো বীরের জাতি। নবাব সিরাজউদ্দৌলা আমাকে শিখিয়ে গেছে মাথা নোয়ানো যাবে না। বঙ্গবন্ধু শিখিয়ে গেছে মাথা নোয়ানো যাবে না। মুসলিম জনতা মাওলানা ভাসানী শিখিয়ে গেছেন মাথা নোয়ানো যাবে না। আতাউল গনি ওসমানী শিখিয়ে গেছেন মাথা নোয়ানো যাবে না। মাথা নোয়াবো না, জীবন দেব, কিন্তু কোনোভাবেই স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্ব মানচিত্র বঙ্গবন্ধু আমি তোমার কাছে কোনোভাবেই নোয়াতে দেব না। ধন্যবাদ। একেবারেই তাই, একেবারেই তাই। এই শক্তিটাই আসলে আমাদের সবচেয়ে বড় শক্তি এই লড়াইয়ে। কারণ এটা তো বাস্তবতা যে ৫ তারিখের পরে আসলে কি ছিল, একটা ধ্বংস হয়ে যাওয়া একটা পরিস্থিতি পুরো বাংলাদেশে, যেখানে হাজার হাজার আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে, পাওয়া মাত্র খুন করে ফেলা হচ্ছে, মানুষগুলো জীবন নিয়ে পালাচ্ছে কোনোভাবে। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়েও আজকে যখন আপনি আমি কদিন আগে নিউজে দেখছিলাম বাবুল ভাই, যে একদিনে ঢাকা শহরে হচ্ছে কি আপনার ১৭০টার মতো মিছিল হয়েছে বিভিন্ন জায়গায়। তো এই সবকিছু ঘটছে শুধুমাত্র একটা শক্তির উপর দাঁড়িয়ে, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর প্রতি যে শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গা। এবং জি, আপনার সাউন্ড অফ করা আছে মেহেদী, আপনার সাউন্ড অফ করা আছে একটু। জি, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে?
জি বাবুল ভাই, আমি আপনার কাছে আসছি। শুনতে পাচ্ছেন? মোমিন মেহেদী কিছু বলতে চাচ্ছেন বোধহয়। না, আপনি কি আহ, আমার কথা শুনতে পাচ্ছেন? বাবেল ভাই, জি, বাবেল ভাই আমাকে আপনার কথা ক্ষমা শুনতে করবেন। পাচ্ছি বাবুল ভাই। জি। বাবেল ভাই আমাকে ক্ষমা আচ্ছা। করবেন। সাদাত ভাই আপনার কাছে হাম্বল রিকোয়েস্ট, হুম। আমাকে একটু ছুটি দিবেন। কিছু লোকজন আসছে, ওনাদের সাথে একটু কথা বলতে হবে, কারণ আমি তো অফিসে। হ্যাঁ, আপনাদের কাছে ক্ষমা আহ, চেয়ে নিচ্ছি। দর্শকের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। হুম। জানি না এরপরে দেখা হবে কিনা। যারা আসছে তারা মনে হচ্ছে এজেন্সির মানুষ, এজেন্সির লোকজন। কথা বলি। কথা আচ্ছা, ইনশাআল্লাহ দেখা হবে মিছিলে, কথা হবে স্লোগানে। ইনশাআল্লাহ দেখা দেখা হবে। হবে। মোমিন মেহেদী নিরাপদ থাকবেন। শান্তা ফারজানার জন্য শুভকামনা, শুভকামনা আপনার পুরো দলের নেতাকর্মীদের জন্য। যারা রয়েছে, যারা এসেছে, তাদের কাছেও প্রত্যাশা করব মুক্তিযুদ্ধের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, আর তারা যেই। রাসেল ভাই, আমি আপনার এই আবার একাত্তরের মাধ্যমে আমি দেশবাসী, স্বাধীনতা বিরোধী শক্তি যারা আছে তাদের জি। উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। 32 নাম্বার নিয়ে এত ভয় কেন? এই পোড়া ছাই একদিন আগুন হয়ে জ্বলে উঠবে, এবং সেই ছায়ে তোমরা তছনছ হয়ে যাবা। সাবধান হয়ে যাও। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একেবারেই তাই। এটাই আমাদের মানে মানে এই কথাটা বারবার বলছে, এবং এটা কিন্তু সাধারণ মানুষ বলছে বাবেল ভাই। এখন এখন সাধারণ মানুষ এই কথাটা বলছে প্রতিনিয়ত। আমরা দেখতে পাই গতকালকে একটা জুলাই যোদ্ধা নামে যারা পরিচিত একজন সমন্বয়, তার কাছ থেকে একটা বক্তব্য শুনছিলাম। সে একটা ইন্টারভিউতে বলতেছিল যে আমরা কি জুলাই আন্দোলন করে, বাবেল ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? তো বাবুল ভাই সম্ভবত একটু নেটে সমস্যা হয়েছে। তো একজন জুলাই আন্দোলনকারী, তার মুখে শুনতে পাচ্ছিলাম গতকাল একটা কথা প্রসঙ্গে তিনি একটা ইন্টারভিউতে বলছিলেন যে আমরা কি জুলাই আন্দোলনে গিয়ে কি আমরা ভুল করেছি কিনা, আমরা কি অন্যায় করেছি কিনা, সাধারণ মানুষ পর্যন্ত এখন আমরা কোথাও গিয়ে যদি বলি যে আমরা জুলাই যোদ্ধা, তাহলে আমাদেরকে অপমান করে, আমাদেরকে অসম্মান করে। এই হচ্ছে কি আজকের বাস্তবতা। বাংলাদেশে আওয়ামী লীগের প্রয়োজন নেই, ছাত্রলীগের প্রয়োজন নেই, বাংলাদেশের গণমানুষই রুখে দাঁড়াবে এই হায়নাদেরকে, এই বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধীদেরকে। এবং সেই ক্ষেত্রে শুধু একটা কথা, যে এই যে এনসিপি যে একটা রোড মার্চ শুরু করেছিল বিভিন্ন জেলায়, আপনাদের মনে থাকবার কথা, গোপালগঞ্জ এবং হচ্ছে গিয়ে কক্সবাজার, দুই জায়গায় গিয়ে তারা সেনাবাহিনী ট্যাঙ্কের মধ্যে ঢুকে পালিয়ে এসেছে, জীবন বাঁচাতে বাধ্য হয়েছে। তারপর যখনই সেনাবাহিনী বলেছে যে আমরা আর আপনাদের সঙ্গে গিয়ে এইভাবে ট্যাঙ্ক দিয়ে আপনাদেরকে পাহারা দিতে পারবো না, তখন থেকে কিন্তু তাদের এই কর্মসূচিটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে কারণ বাংলাদেশের মানুষ তাদের ব্যাপারে কতটা ক্ষুব্ধ তারা ইতিমধ্যে বুঝে গেছে। বাংলাদেশের সাধারণ মানুষ, শুধুমাত্র পুলিশ কিংবা সেনাবাহিনী কিংবা র্যাব এই ধরনের মানে কি বলে এগুলোকে বাদ দিয়ে, বাহিনীগুলোকে বাদ দিয়ে আপনারা পারলে একবার মাঠে নামেন। বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের একটা মানুষ পথে নামবে না, একটা মানুষ পথে নামবে না। শুধু বাংলাদেশের গণমানুষ যারা আছেন, সাধারণ মানুষ, তারাই আপনাদেরকে মাটিতে পিষিয়ে ফেলবে। কারণ পুরো বাংলাদেশ আজকে জুলাইকে ঘেন্না করে, জুলাইয়ের সঙ্গে জড়িত প্রত্যেকটা চরিত্রকে ঘেন্না করে। বাংলাদেশের সবচেয়ে বড় মির্জাফর ৭১-এর পরে এই দেশে যে কোনো মির্জাফর জন্মায়, সেটা হচ্ছে গিয়ে এই জুলাইয়ের সঙ্গে সম্পৃক্ত মানুষগুলো। আমাদের সঙ্গে বাবুল ভাই আবার যুক্ত হয়েছে। বাবুল ভাই, একেবারে শেষ পর্যায়ে আপনি আর ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, সর্বশেষ জানতে চাই আপনার গফরগাঁয়ে যারা রয়েছেন, যারা আন্দোলন সংগ্রাম করছে মাঠ পর্যায়ে দাঁড়িয়ে, তাদের উদ্দেশ্যে আপনার জায়গা থেকে যদি কিছু বলবার থাকে একটু। আহ, রাসেল ভাই, সাদাত রাসেল ভাই, আপনাকে জি। অনেক ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটা সময় যাচ্ছে আমাদের জন্য। এই সময় আপনি আমাকে এই আবার একাত্তরে আপনি প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন, সেজন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমি আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 10 গফরগাঁও উপজেলা এবং দক্ষিণ গফরগাঁও হুম। উপজেলার যারা আছেন তাদের সবাইকে আহ্বান জানাবো, জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে আপনারা অতীতে আপনাদের প্রয়াত নেতা মরহুম আলতাফ হোসেন গোলন্দাজের নেতৃত্বে যে যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যে জোরালো নেতৃত্বের মাধ্যমে এই গফরগাঁও উপজেলাকে, মানুষকে আপনারা যেভাবে রিপ্রেজেন্ট করেছেন, সেই ধারাবাহিকতা আপনারা বজায় রাখবেন। ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনে আমাদের নির্বাচনী এলাকার মানুষ, গফরগাঁওয়ের মানুষ সেই জোরালো ভূমিকা রেখে আমাদের সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই প্রস্তুত থাকবেন, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ বাবেল ভাই আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আপনিও ভীষণ ব্যস্ত এই সময়ে, অনেক ধরনের কর্মসূচি নিয়ে আপনি যুক্ত, কর্মসূচিগুলো কি বলে যে নিয়ন্ত্রণ বা নেতৃত্ব দেওয়ার জায়গাটায় আপনি যুক্ত। সেই জায়গা থেকে আপনার ব্যস্ততার মধ্যে আপনি সময় দিলেন এতটা, এটার জন্য কৃতজ্ঞতা। দর্শক যারা রয়েছেন,
এবং বিশেষ করে গফর গায়ে যারা দর্শক কমেন্ট করছেন, আমি আপনাদের কমেন্টগুলো সব দেখছি। যেহেতু আমরা লাইভে আসলে কারো কমেন্টস পড়ি না, এটা আমাদের একটা নীতিগত অবস্থান, কিন্তু আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এত কমেন্ট করবার জন্য, এত ইতিবাচক কমেন্ট, আপনাদের কমেন্ট প্রতিনিয়ত আমাদের মতো মানুষকে শক্তি যোগায়, সাহস যোগায় স্বপ্ন দেখতে এই লড়াইয়ে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা জননেত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি যে জায়গাটা, সেটা তৃণমূল, সেটা আপনারা, সেটা আমরা। অতএব আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। লড়াই জারি থাকুক যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমানতকে সসম্মানে বাংলাদেশে ফেরত না নিতে পারছি, সেই পথটা তৈরির জন্য চলুন সবাই কাজ করি। সবার প্রতি কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকবেন।